জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমাদের তাপের ঘটনাসমূহ পাঠ 14। এই 14তে এই তাপের ঘটনাসমূহের আমরা দ্বিতীয় টপিক নিয়ে আলোচনা করব। দ্বিতীয় টপিকটা কি? এই যে তাপের পরিবহন। ওকে, তো তাপের ঘটনাসমূহ আমাদের দুটো পার্ট ছিল, আমরা ফার্স্ট পার্ট কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা তাপের পরিবহন নিয়ে আলোচনা করব। তো এই তাপের পরিবহন, এই কথাটি শুনে তোমরা বুঝতে পারছো যে খুব সহজ একটা টপিক, যেটা তোমরা নিচু ক্লাসেও অনেকবার এটা তোমরা পড়ে এসেছো এবং এখানেও এক দুবার আলোচনা হবে। তো নিচু ক্লাসে যেটা পড়ে এসেছো তার সঙ্গে কিছুটা এক্সট্রা নতুন জিনিস কিছুটা অ্যাড হয়েছে। ওকে, তো সেই জিনিসগুলো তো আর থাকবে না, তোমরা ক্লাস 10-এ পড়ছো বলে কথা। তো আমাদের তাহলে টপিকটা কি? যে তাপের পরিবহন। হেডিং দিই, তাপের পরিবহন। এই তাপের পরিবহনকে আমরা ইংলিশে বলে থাকি যে থার্মাল কন্ডাকশন। ওকে, তো আমরা যারা তোমাদের মধ্যে যারা গ্রামে বসবাস করো, একটু উদাহরণ দিয়ে বুঝাই, তারপরে তোমাদের তাপের পরিবহনটা কি সেটা বলছি। যারা গ্রামে বাস করো তারা বিশেষ করে লক্ষ্য করবে, ধরো দুটো পুকুর, আচ্ছা একটু কালারটা চেঞ্জ করি, এটা অতটা একটা ভালো লাগছে না। দুটো পুকুর রয়েছে, দেখবে একটা পুকুরে জল ভর্তি আছে। ওকে, আর একটা পুকুরে জল যদি খালি করে দেওয়া হয়, দেখবে কিছুক্ষণ পর এই যে পুকুরের জলটা ঠিক মাটি ভেদ করে এই যেই পুকুরে জলটা নেই সেই পুকুরের দিকে ধীরে ধীরে মাটির মধ্য দিয়ে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? এটা হচ্ছে একটা প্রকৃতির খেল। প্রকৃতি চায় যে প্রত্যেকটা জায়গাতে যেন সমতল থাকে। ওকে, দেখবে কোথাও একটা উঁচু মাটির ঢিপি রয়েছে, কোথাও একটা নিচু গর্ত রয়েছে। দেখবে কিছুদিন পর ওই উঁচু ঢিপি ধীরে ধীরে ছোট হবে, আর এই নিচে যে গভীরটা রয়েছে, গভীর অংশ, এখানে ধীরে ধীরে মাটি ভর্তি হতে শুরু করবে। এক সময় এই দুটো জায়গা সমতল হয়ে যাবে। তো এগুলো হচ্ছে একটা একটা প্রকৃতির খেল। ঠিক সেরকমই এই যে তাপের পরিবহন, ধরো একটা বস্তু, এই একটা বস্তু ধরলাম, বস্তুটাকে যদি আমি এক প্রান্তে তাপ দেই, এক প্রান্তে যদি উত্তপ্ত করি, ঠিক এই বস্তুটার এই অংশটা তো উত্তপ্ত হবেই, তার সাথে সাথে ওই তাপটা এই পুরো বস্তুটার মধ্যে ছড়িয়ে দেবে। ওকে, দেখবে ধীরে 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 এই পুরো বস্তুটাই উত্তপ্ত হয়ে যাবে। তাহলে এই যে পদ্ধতিটা হচ্ছে, এই পদ্ধতিটাই হচ্ছে কি? যে তাপের পরিবহন। তো এখন যে কথাটি বললাম, এ কথাটি একটু ভাষা দিয়ে লিখে নেব। তো এখানে আর একটু বলে দেই, এই যে তাপ একটা স্থান থেকে আর একটা জায়গাতে আসছে, এটা হচ্ছে অনেকগুলো পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। যেমন আমাদের মাথার উপরে, অনেক উপরে সূর্য আছে, সূর্যের তাপ আমাদের কাছে আসছে। তাহলে সূর্যের তাপ আমাদের কাছে আসছে, এটা তো একটা পরিবহন, মানে পরিবহন নয়, এটা তো একটা মানে তাপ বিনিময় পদ্ধতি। তাপটা ছিল সূর্যের কাছে, সেই তাপটা আমাদের কাছে আসছে, তার সেই তাপের স্থান পরিবর্তন করছে। ঠিক এরকম এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। এই সূর্যের কাছ থেকে আমার কাছে তাপটা আসছে, এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। ঠিক এরকম পদ্ধতির ওপর
নির্ভর করে তাপ একটা স্থান থেকে আরেকটা স্থানে যায়। তো এরকম কতগুলো পদ্ধতি আছে? তিনটে পদ্ধতি। একটা পরিবহন পদ্ধতি, আর একটা পরিচলন পদ্ধতি, এবং আর একটা আছে বিকিরণ পদ্ধতি। এই যে নামগুলো বলছি, এগুলো তোমরা শুনে তোমরা অনেকটা কিছু মনে করতে পারছো যে তোমরা নিচু ক্লাসে এগুলো পড়ে এসেছো, এবং এমনকি তোমাদের ক্লাস 10-এ ভূগোলেও তোমাদের এই তিনটে জিনিস রয়েছে। তো ওখানে তোমরা তিনটে জিনিস সম্পর্কে জানবে। তো এখানে আমাদের কেবলমাত্র পরিবহন সম্পর্কেই আমরা জানব। ওকে, আচ্ছা, তাহলে বাকিটা ক্লিয়ার করে দিই। আমাদের যেটা জানবার বিষয় আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো এখন যে কথাগুলো বললাম, তো ওই কথাগুলোই একটু ছোট ছোট করে লিখে নেওয়ার চেষ্টা করব। যে স্বাভাবিক নিয়মানুসারে স্বাভাবিক নিয়মানুসারে প্রকৃতি সকল স্থানের উষ্ণতা সমান রাখতে চায়। তাই দুটি বস্তুর মধ্যে বা একই বস্তুর বিভিন্ন অংশের মধ্যে উষ্ণতার পার্থক্য থাকলে উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপ সঞ্চালিত হয়। যেমন তোমাদের বললাম, ভর্তি পুকুরের জল খালি পুকুরে যাচ্ছে, উঁচু জায়গার মাটি নিচু জায়গাতে যাচ্ছে, ঠিক সেরকমই উচ্চতর উষ্ণতা থেকে শীতলতর উষ্ণতাতে তাপ সঞ্চালিত হচ্ছে। এই সঞ্চালন তিনটি পদ্ধতিতে ঘটে। যেমন কি? যে পরিবহন, পরিচলন এবং বিকিরণ পদ্ধতি। এদের মধ্যে উল্লেখযোগ্য পদ্ধতি যে তাপের পরিবহন। ওকে, এখন এটা হচ্ছে তাপের পরিবহন সম্পর্কে একটু ভূমিকা বললাম। এখন তাপের পরিবহনটা কাকে বলে সেটা একটু লিখে দিই। তো আমরা প্রথমত হেডিং দেওয়ার চেষ্টা করব যে তাপের পরিবহন। তো সংজ্ঞাটা লিখাই, তারপরে তোমাদের বোঝানোর চেষ্টা করব, বা সংজ্ঞাটা পড়েও তোমরা বুঝতে পারবে। যে পদ্ধতিতে কোনো বস্তুর মধ্য দিয়ে উষ্ণতর স্থান থেকে
উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপ সঞ্চালিত হয় অথচ বস্তুটির উপাদানের কণাগুলি কোনো স্থান পরিবর্তন করে না তাকে তাপের পরিবহন বলে। যেমন ধরো এই একটা বস্তুটার এক প্রান্তে যদি আমি তাপ দেই, উত্তপ্ত করি, তাহলে উত্তপ্ত হয়ে যাচ্ছে, তো কোনো সমস্যা নেই। কিন্তু এই যে বস্তুটার যে এখানে কণা রয়েছে, অনেকগুলো কণা দিয়েই তো বস্তু তৈরি হয়, কোনো কণা কিন্তু ওখান থেকে ছুটে এদিকে চলে আসেনি। ওকে, যে তাপ পেয়ে গেছি, চল রে বাবা পালি চল এখান থেকে দৌড়ে, এরকম কিন্তু কোনো কিছু নয়। তাই এখানে বলা হচ্ছে যে কোনো কণার পরিবর্তন না করে বস্তুটি এখানে উত্তপ্ত হয়েছিল, ওই উত্তপ্তটা ধীরে ধীরে পুরো বস্তুটার ওপর ছড়িয়ে পড়ছে। ওকে, এই পদ্ধতিটাই হচ্ছে কি পরিবহন পদ্ধতি। যেমন একটা ছোট্ট উদাহরণ দেই, যে ধাতব দণ্ডের এক প্রান্ত হাতে ধরে অন্য প্রান্ত জ্বলন্ত উনুনে ধরলে কিছুক্ষণ পর গরম লাগবে। বলছে যে কোনো একটা ধাতব দণ্ড তাকে নিয়ে যদি তুমি উনুনে এক প্রান্ত ধরে রাখো, বা তোমরা এটা ঘরেও পরীক্ষা করতে পারবে, একটা লোহার রড নিয়ে নেবে, ওই লোহার রডটার এক প্রান্ত হাতে ধরে রাখবে, আর এক প্রান্ত উনানের মধ্যে বা গ্যাস জেলে দিয়ে ওখানে একটু ধরে রাখতে পারো। দেখবে কিছুক্ষণ পর যেখানে ধরে রাখছিলে সেখানে ঠান্ডা মনে হবে, কিন্তু কিছুক্ষণ পর উত্তপ্ত হওয়ার পর ওই লোহাটা ধীরে ধীরে তোমার হাত পর্যন্ত গরম হয়ে উঠে আসবে। ওকে, ওটাই হচ্ছে যে পরিবহন পদ্ধতি। তা বলে এই নয় গরম লাগছে বলে তুমি ধরে রাখবে, কিছুক্ষণ পর ওখান থেকে সরিয়ে নিও, এটা হচ্ছে পরীক্ষা করার জন্য, না হলে হাত পুড়ে যাবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে উদাহরণ হয়ে গেল। এখন তোমাদের একটু ব্যাখ্যামূলক কথা বলি। কথাটা হচ্ছে যে ধরো এখন লোহার চেয়ার আছে, কাঠেরও চেয়ার আছে, গরমকাল হোক শীতকাল হোক, যখন ইচ্ছা তুমি রোদের মধ্যে লোহার চেয়ার এবং কাঠের চেয়ারটিকে রেখে দিও, মানে আধ ঘন্টা একেবারে ঘড়ি ধরে। একটা হচ্ছে কি লোহার চেয়ার, আর একটা হচ্ছে কি কাঠের চেয়ার। কতক্ষণের জন্য রাখবে? ধরো 30 মিনিটের জন্য রেখে দাও। কিছুক্ষণ পর দেখবে লোহার চেয়ার যেভাবে গরম হয়েছে, কাঠের চেয়ারটা অতটা গরম হয়নি। এবারে ভাববার বিষয় কিন্তু এটা, দুটো জিনিস একই টাইমের জন্য রাখলাম, কিন্তু লোহার চেয়ারটা বেশি গরম হলো, কিন্তু কাঠের চেয়ারটা
কম গরম হলো কি করে? এটা তো একটা ভাববার বিষয়। আসলে দুটো জিনিসই সমান গরম হয়েছে। আমি বলবো দুটো জিনিস সমান গরম হয়েছে। আমরা তো সাধারণ কথাতে বলে দিলাম যে লোহার চেয়ার বেশি গরম হয়েছে, কাঠের চেয়ারটা কম হয়েছে, এটা তো সাধারণ জিনিস। এবারে আমরা সায়েন্সের দিকে ঢুকছি, মানে বিজ্ঞানের দিকে। বিজ্ঞান বলছে যে দুটো জিনিসই সমান গরম হয়েছে। এবারে কিভাবে এই লোহার চেয়ার তুমি স্পর্শ করার সাথে সাথেই লোহার চেয়ার ওই লোহাটা তোমার শরীরে তাপটা পৌঁছে দিচ্ছে। ওকে, শরীরে তাপটা পৌঁছে দিচ্ছে খুব কুইকলি। কিন্তু এই কাঠের চেয়ার খুব কুইকভাবে তোমার শরীরে তাপটা পৌঁছাতে পারছে না। যেমন একটা জিনিস কিনতে গিয়েছো, দুটো দোকানে গিয়েছো, জিনিসটা কিন্তু একই, প্রোডাক্টটা একই। এখন এ দোকানদার তোমাকে এমনভাবে পটিয়ে দিয়েছে, তুমি ভেবে নিয়েছো কি যে এই জিনিসটার থেকে ভালো কিছু আর জিনিস নেই। কিন্তু বি দোকানদার অতটা তোমাকে পটাতে পারেনি, তাই তুমি বলছো হেস এই জিনিসটা খারাপ। কিন্তু জিনিসটা তো একই কোম্পানির মাল, শুধু দোকানদারটা আলাদা। তাহলে তোমার মধ্যে প্রভাবটা কে ফেলাচ্ছে? এই দোকানদার, যে তোমাকে বিক্রি করছে। সে তোমাকে এমন কথার মধ্যে জড়িয়ে দিলে তুমি ভেবে যে বাহ, ও সাধারণ জিনিস, এর থেকে ভালো জিনিস আর পরিবেশে হয় না। কিন্তু ওই জিনিসটা অন্য একজন দোকানদার ঠিকভাবে তোমাকে পটাতে না পারার জন্য তুমি বলছো হচ্ছে এ খারাপ জিনিস। ঠিক জিনিসটা সেরকমই এখানেও। লোহার চেয়ারও একই জিনিস, মানে একই রকম উত্তপ্ত হয়েছে, এবং কাঠের চেয়ারও একই রকম উত্তপ্ত হয়েছে। কিন্তু লোহার চেয়ার খুব কুইকলি তোমার শরীরে তাপটা পৌঁছে দিচ্ছে এবং কাঠের চেয়ার পৌঁছাতে পারছে না। এর কারণটা হচ্ছে যে লোহা তাপের সুপরিবাহী, আর হচ্ছে কাঠ কি? কাঠ হচ্ছে কুপরিবাহী। ওকে, এই সুপরিবাহী কুপরিবাহীটা কি এবারে তোমাদের একটু বলে দিই। আমরা এবার বলবো যে তাপের পরিবহনের প্রকারভেদ। তাহলে এখানে হেডিং দেই যে প্রকারভেদ। প্রকার হচ্ছে দুই প্রকার। এতে কি? এতে হচ্ছে সুপরিবাহী পদার্থ, আর বিতে হচ্ছে কুপরিবাহী পদার্থ। এখন এই সুপরিবাহী পদার্থটা কি? সুপরিবাহী পদার্থ কাকে বলে? যে সকল পদার্থর মধ্য দিয়ে তাপ খুব সহজে পরিবাহিত হতে পারে সেই সব পদার্থকে তাপের সুপরিবাহী পদার্থ বলে। যেমন উদাহরণ হিসাবে লোহা, রূপা, তামা ইত্যাদি। তো ইত্যাদির মধ্যে হয়ে যাবে যে সমস্ত ধাতু। ওকে, এবারে এখানে ছোট্ট করে একটু লিখে দিও যে সমস্ত ধাতুর মধ্যে
ধাতুর মধ্যে সমস্ত ধাতুর মধ্যে রূপার তাপ পরিবহন সবথেকে বেশি। হয়তো তোমাদের পরীক্ষাতে দিয়ে দিবে রূপা, তামা, অ্যালুমিনিয়াম, এর মধ্যে কোন ধাতুর পরিবহন সবথেকে বেশি, তাহলে হয়ে যাবে যে রূপার। নেক্সট পরবর্তী পয়েন্ট বি। তো বিতে কি? কুপরিবাহী। যে কুপরিবাহী পদার্থ। কুপরিবাহী পদার্থ কি বলছে? যে সকল পদার্থ বা পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে পরিবাহিত হতে পারে না সেই সব পদার্থ বা পদার্থকে তাপের কুপরিবাহী পদার্থ বলে। ওকে, আচ্ছা, যেমন উদাহরণ হিসাবে যে কাঠ, কাগজ যে কোনো বা সমস্ত ধাতু হচ্ছে সুপরিবাহী এবং সমস্ত অধাতু হচ্ছে কুপরিবাহী। এখানে একটু ব্র্যাকেটে লিখে রাখবে যে গ্রাফাইট অধাতু কিন্তু তাপের সুপরিবাহী পদার্থ। এখানে শর্ট কোশ্চেন হতে পারে যে কোন অধাতু তাপের সুপরিবাহী? যে গ্রাফাইট। তাহলে এই হচ্ছে আমাদের সুপরিবাহী এবং কুপরিবাহী হয়ে গেল। এবার এই সুপরিবাহী কুপরিবাহী থেকে কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন। তো এখানে হেডিং দিই ব্যাখ্যামূলক প্রশ্ন। এটা কি হয়ে গেল? ব্যাখ্যামূলক প্রশ্ন। আচ্ছা, এই ব্যাখ্যামূলক প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। ওকে, 1 নম্বরে যে বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখা হয় কেন? ওকে, এর উত্তরটা কি হবে? সহজভাবে বলে দিই যে কাঠ হচ্ছে তাপের কুপরিবাহী। পরিবেশের তাপ কাঠকে ভেদ করে আর বরফকে যেতে পারে না। আর যদি বরফকে চলে যায় তাহলে বরফ কি হবে? গলে জল হয়ে যাবে। তো মাঝে যদি কাঠকে রেখে দেওয়া হয়, ওই তাপ আর কাঠকে ভেদ করে ভেতরে যেতে পারবে না, আর বরফ থাকবে, জলে পরিণত হবে না। তো এটাকে একটু ভাষা দিয়ে লিখে নেব যে কারণ কাঠ তাপের কুপরিবাহী। কাঠ তাপের কুপরিবাহী। কাঠের গুঁড়োর মাঝে বায়ু আবদ্ধ থাকায়
পরিবাহিতা আরও কমে যায়, পরিবাহিতা আরও কমে যায়। মানে কাঠ দিলে গরম বায়ু মানে তাপটা কিছুটা যেতে পারবে, কিন্তু কাঠের গুঁড়ো দিয়ে দেওয়ার ফলে একটা কাঠের গুঁড়ো আর একটা কাঠের গুঁড়োর মাঝে কিছুটা বায়ু আবদ্ধ থাকে। এই কারণে তাপটা যতটা যেতে পারত তাও যেতে পারবে না এই কাঠের গুঁড়োর কারণে। যদি কাঠ থাকতো কিছুটা চলে যেত। আচ্ছা, কমে যায়। তাই বাইরে থেকে তাপ সহজে বরফে সঞ্চারিত হতে পারে না, বরফে সঞ্চালিত হতে পারে না। তাই বরফও সহজে গলে না, বরফও সহজে গলে না। ওকে, এটি হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা যে শীতকালে পাখিরা পালক ফুলিয়ে বসে থাকে কেন? পাখিরা পালক ফুলিয়ে বসে থাকে কেন? এর কারণও ঠিক ওইটাই, যে পালক হচ্ছে কুপরিবাহী, পালক ভেদ করে বাইরের যে ঠান্ডাটা সেটা তার শরীরে যেতে পারে না, বা তার শরীরের যে তাপমাত্রাটা সেটা বাইরে আসতে পারে না। এই কারণে পাখিকে শীতকালে গরম লাগবে বলেই সে পালকটাকে ফুলিয়ে রাখে। কারণটা লিখে দিই, যে কারণ পালকের ফাঁকে বায়ু প্রবেশ করে, বায়ু তাপের কুপরিবাহী। তাই নেক্সট পেজে, তাই বাইরের ঠান্ডা বাতাস পালক ভেদ করে ভেতরে যেতে পারে না, এবং ভেতরের যে তাপটা, তার শরীরের যে একটা তাপ থাকে, ভেতরের তাপ বাইরে আসতে পারে না, ফলে বেশিক্ষণ পাখির শরীর গরম থাকে, ওকে, এই হচ্ছে আমাদের উত্তরটি হয়ে গেল। আচ্ছা, এরকমই আরও কয়েকটা ব্যাখ্যা আছে, তো প্রত্যেকটার ব্যাখ্যার উত্তর কিন্তু একই রকমের হবে। ওকে, তো ব্যাখ্যাগুলো কীরকমই। 3 নম্বর ব্যাখ্যা, যে শীতকালে মোটা জামার পরিবর্তে দুখানা পাতলা
পাতলা জামা পরলে বেশি গরম বোধ হয় কেন? এর উত্তরটা কি? ধরো এই একটি পাতলা জামা আর একটি পাতলা জামা, এই দুটো পাতলা জামার মধ্যে যে বায়ুটা আবদ্ধ থাকবে সেই বায়ুটা শরীর থেকে গরম যে বাতাসটা সেটা বাইরে যেতে বাধা দেয়, আর বার থেকে যে বাতাসটা আসে তাকে আসতে বাধা দেয়। ঠিক এই পাখির পালকের মতো আমাদের ওই দুটো জামা ওভাবেই কাজ করে থাকে। নেক্সট পরবর্তী ব্যাখ্যা 4 নম্বর, যে কেটলির হাতে বেড় জড়ানো থাকে কেন? বেড় জড়ানো থাকে কেন? কারণ বেড় হচ্ছে তাপের কি কুপরিবাহী, আর ওই কেটলির তাপটা আমাদের ওই বেড় ভেদ করে আমাদের শরীরে আর আসতে পারে না, এই কারণে বেড় দেওয়া থাকে। 5 নম্বর, গ্রীষ্মকালে রোদে রাখা একটি লোহার চেয়ার ও একটি কাঠের চেয়ারের মধ্যে কোনটিকে অপেক্ষাকৃত বেশি গরম বলে মনে হয়? বেশি গরম বলে মনে হয় ও কেন? এই উদাহরণটা তোমাদের একবারেই প্রথমে বলেছি, কোনো সমস্যা হবে না আশা করছি। এখন দেখো এই পর্যন্ত আমরা কি জানতে পারলাম, যে সুপরিবাহী কুপরিবাহী জানতে পারলাম। এবারে যদি সুপরিবাহী হয়, সুপরিবাহী আমরা সেখানে দেখে এলাম যে সুপরিবাহীর উদাহরণ হিসাবে সমস্ত ধাতু। এবার সমস্ত ধাতুর মধ্যে কে তাপ পরিবহন সবথেকে বেশি করে? এই যে রূপার তাপ পরিবহন সবথেকে বেশি। শুধু রূপাটা তো বেশি হয়ে গেল, কিন্তু এই যে উদাহরণগুলো দিয়েছি লোহা, রূপা, তামা এবং অ্যালুমিনিয়াম, যে কোনো ধাতু প্রত্যেকের তাপ পরিবহন আলাদা আলাদা হয়ে থাকে। সে সুপরিবাহী হোক কুপরিবাহী হোক, প্রত্যেকের জন্য আলাদা আলাদা হয়। তো এই যে ঘটনাটা একজন বিজ্ঞানী পরীক্ষা করেন, সেই বিজ্ঞানী হচ্ছে হাইজেনহাউজ। তারই নাম অনুসারে এই পরীক্ষাটি করা হয়, যে হাইজেনহাউজের পরীক্ষা। ওকে, এখন হাইজেনহাউজের পরীক্ষাটি কি বলছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমত এখানে হেডিং দেব যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন বিভিন্ন হয়। তাপ পরিবহন বিভিন্ন হয়। ব্যাখ্যা, হাইজেনহাউজের পরীক্ষা থেকে। হাইজেনহাউজের পরীক্ষা থেকে। তো আমরা এটা তাহলে হাইজেনহাউজের পরীক্ষাটি শুরু করছি। এখন এই বিজ্ঞানী কি বলেছিল, যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন বিভিন্ন। প্রমাণ করার জন্য, এই কথাটি প্রমাণ করার জন্য
প্রমাণ করার জন্য ডার্চ বিজ্ঞানী, কে বিজ্ঞানী? যে ডার্চ বিজ্ঞানী জেন ইনজেন হজ, এটা হচ্ছে নাম, এটা ইংরেজিতে লিখে দিই, জন ইনজেন হাউজ। ওকে, এটা হচ্ছে ইংরেজিতে নাম। ইনি একটি পরীক্ষা করেন, একটি পরীক্ষা করেন যা ইনজেন হজ এর পরীক্ষা, ইনজেন হজ এর পরীক্ষা নামে পরিচিত, পরীক্ষা নামে পরিচিত। ওকে, এখন এই যে পরীক্ষাটি করেছিল, এই পরীক্ষার জন্য উপকরণ কি কি ছিল? তো উপকরণ একটু লিখে দিই, উপকরণ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। উপকরণ আমাদের 1 নম্বর, যে জল ভর্তি আয়তাকার ধাতব পাত্র, এ আয়তাকারের পরিবর্তে বর্গাকারও নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর, যে তামা, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনাই লিখে দিই শুধু, অ্যালুমিনা, লোহা সমান প্রস্থচ্ছেদ ও দৈর্ঘ্য বিশিষ্ট দণ্ড, এক কথায় বলা যায় মোটাতেও যেমন লম্বাতেও তেমন, তিনটে যেন একই রকমের হয়। ওকে, আচ্ছা, নেক্সট 3 নম্বর, বুনসেন বার্নার, তোমরা নিজেরাও বাড়িতে পরীক্ষা করতে পারো। তো উনি ল্যাবে পরীক্ষা করেছিল, তাই বুনসেন বার্নার ব্যবহার করা হয়েছে। বুনসেন বার্নারটা কি? এটা হচ্ছে গ্যাসের সঙ্গে যোগ করা থাকে। আমরা বাড়িতে রান্না করার জন্য আমাদের গ্যাসের ওপেনটা যেমন হয় ঠিক তেমন নয়, সেটা একটু সরু নল টাইপের। ওকে, বুনসেন বার্নার। আর নেক্সট 4 নম্বরে, রবারের ছিপি, আর 5 নম্বর হচ্ছে মোম। ওকে, আচ্ছা, এটি হচ্ছে উপকরণ নিয়েছিল। আচ্ছা, পরীক্ষা, এরপরে আমরা করব যে পরীক্ষা, একবারে সহজ সরল পরীক্ষা, বিশেষ কোনো জটিলতা কারবার নয়। আচ্ছা, যে আয়তাকার ধাতব পাত্র যেটা ছিল, তোমাদের লিখাচ্ছি, তার সাথে বুঝিয়ে দিচ্ছি। ওকে, একসাথে দুটো করছি। আয়তাকার ধাতব পাত্রে দৈর্ঘ্য বরাবর 3টি ছিদ্র করা হলো, দৈর্ঘ্য বরাবর 3টি ছিদ্র করা হলো, প্রস্থ বরাবর করলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, দ্বিতীয় নম্বর, ওই ছিদ্র দিয়ে দণ্ড 3টিকে, আমরা যে 3টে দণ্ড নিয়েছিলাম, ওই দণ্ড 3টিকে কিছুটা ভেতরে
প্রবেশ করিয়ে রাবার ছিপির দ্বারা ভালোভাবে আটকে দেওয়া হলো। ভালোভাবে আটকে দেওয়া হলো। আচ্ছা, এই যে পরীক্ষাটা করাচ্ছি এত মাথাতে চাপ নেওয়ার কিছু নেই, পরীক্ষা বিশেষ কিছু কঠিনও নয়, আর এটা তোমাদের পরীক্ষাতেও আসে না। ওকে, আচ্ছা, ভালোভাবে আটকে দেওয়া হলো। আবার কিছু কিছু তোমরা প্রশ্ন বিচিত্রাতে লক্ষ্য করবে, ওখানে কিছু কিছু স্কুলে দিয়ে দেয়, কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে না, আশা করছি আসবে না। ওই আয়তাকার ধাতব পাত্রে, আচ্ছা এটা হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্ট হয়ে গেল, যে আয়তাকার ধাতব পাত্রকে বুনসেন বার্নারে উত্তপ্ত করা হলো। বুনসেন, আচ্ছা এটার আগে আমরা আরেকটা কাজ করি। 3 নম্বরে, আচ্ছা দণ্ড দণ্ডটির বাইরের অংশে কিছুটা করে মোমের প্রলেপ দেওয়া হলো। মোমের প্রলেপ মানে কিছুটা মোম লাগিয়ে দেওয়া হলো, প্রলেপ দেওয়া হলো। এরপরে নেক্সট 4 নম্বরে যাব, যে ওই আয়তাকার ধাতব পাত্রকে জল পূর্ণ করে বুনসেন বার্নারে উত্তপ্ত করা হলো। ওকে, এই হচ্ছে পরীক্ষা। আচ্ছা, পরীক্ষাটি তোমাদের এখানে একটু চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। যাই হোক, চিত্রটা অঙ্কন করছি, চিত্রের সাহায্যে কতটা বোঝাতে পারবো সেটা এখন বলতে পারছি না। ধরো এই হচ্ছে আমাদের পাত্র। ওকে, আচ্ছা এর মধ্যে ভেতরে কি আছে? ভেতরে হচ্ছে জলপূর্ণ। আমি 3টে ছিদ্র করলাম, 1 2 3। এখন এই 3টে ছিদ্রের মধ্যে 3 ধরনের ধাতুকে রাখলাম। আচ্ছা, এটা একটা ধাতু হলো, আর একটা ধাতু, এটা একটা ধাতু রাখলাম। ওকে, আচ্ছা আর একটা ধাতু করি, এই একটা ধাতু রাখলাম। ধাতুটার ঠিক প্রান্তে কিছুটা করে মোমের প্রলেপ দিয়ে দেওয়া হলো। এখন এর ভেতরে জল পূর্ণ করা আছে। ওকে, জল পূর্ণ আছে, আর নিচ থেকে বুনসেন বার্নার দিয়ে উত্তপ্ত করছি। এখন উত্তপ্ত করলে ভেতরে যে জলটা আছে সেই জলটা উত্তপ্ত হচ্ছে। জলটার সঙ্গে এই যে দণ্ডটা কিছুটা করে ভেতরের দিকে রয়েছে, এই দণ্ডটাও উত্তপ্ত হচ্ছে। এই দণ্ডটার এক প্রান্ত উত্তপ্ত হওয়ার ফলে কিছুক্ষণ পর ওই তাপটা কতক্ষণ পর এই মোমের কাছে আসবে। যে দণ্ডটির মোম যত তাড়াতাড়ি গলে যাবে, ওকে, নিচের দিকে গলে যাবে, সেই দণ্ডটির পরিবহন সব থেকে বেশি। কারণ কেন? সেই দণ্ডটা খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে মোমের কাছে চলে আসছে। ওকে, আর যে দণ্ডটা ধীরে ধীরে মোমটা গলছে, সেই দণ্ডের তাপটা ধীরে ধীরে আসছে।
ওকে, ধীরে ধীরে আসছে, ধীরে ধীরে এসে তারপরে মোমের কাছকে যখন এলো তার আগে দেখা গেল এ বাবুজি দুজন তারা গলে গেছে। ওকে, আচ্ছা এখানে তাহলে পর্যবেক্ষণ কি লক্ষ্য করা যায়? এখানে তাহলে দেখব কি পর্যবেক্ষণে যে দণ্ড তিনটিকে সমানভাবে তাপ দেওয়া হলে দণ্ড তিনটিকে সমানভাবে তাপ দেওয়ার ফলে প্রথমে তামার মোম গলতে শুরু করলো, পরে অ্যালুমিনিয়াম ও সর্বশেষে লোহা এখান থেকে প্রমাণিত যে তিনটি ধাতুর তাপ পরিবহন বিভিন্ন। তিনটি ধাতুর তাপ পরিবহনের ক্রম হলো আগে কে তামা, তারপরে কে অ্যালুমিনিয়াম, তারপরে কে লোহা। ওকে, আচ্ছা এটি হচ্ছে আমাদের হাইজেনহাউজেনের পরীক্ষা। এখন এখানে আমরা আর দুটো টপিক কমপ্লিট করে আজকের এই ক্লাসটিকে সমাপ্ত করব। তো আর দুটো টপিক কি? দুটো টপিক যে স্থির, কালারটা চেঞ্জ করি, স্থির পূর্ব অবস্থা, আর একটি হচ্ছে স্থিতাবস্থা। ওকে, ধরো দুটো বস্তু নেওয়া হলো। ওকে, এই একটি বস্তু। আচ্ছা, একে বোঝানোর জন্য তোমাদের তিনটে অংশে ভাগ করলাম। ওকে, এটা একটা অংশ, এই একটি অংশ। আচ্ছা, আর একটা বস্তু নেই, ধরো এই একটি বস্তু, এটাও তোমাদের বোঝানোর জন্য তিনটে অংশে ভাগ করলাম। এখন প্রথম যে বস্তুটি রয়েছে, প্রথম বস্তুটির এক প্রান্ত ঠান্ডা জলে রাখলাম। এটা হচ্ছে কি যে ঠান্ডা জল, আর এক প্রান্তে উত্তপ্ত দেওয়া হচ্ছে, মানে উত্তপ্ত দেওয়া হচ্ছে না, উত্তপ্ত করা হচ্ছে। ওকে, দেওয়া হচ্ছে ভাষাটা ঠিক নয়। আচ্ছা, ঠিক এখানেও একই রকমের এই প্রান্তটিতে উত্তপ্ত করা হচ্ছে। তো আজকের এই ক্লাসে প্রথম থেকে তোমরা যেটা জেনে এসছো যে উত্তপ্ত হওয়ার ফলে ধাতুটির এই অংশটা উত্তপ্ত হচ্ছে, তার ফলে এই তাপটি ধীরে ধীরে পুরো দণ্ডটিকে ছড়িয়ে পড়ছে। এখন এই প্রথম যে আমাদের অংশটি রয়েছে এটা তো উত্তপ্ত হয়ে গিয়েছে, ওই তাপটি দ্বিতীয় অংশে আসছে, এটিও উত্তপ্ত হয়েছে। নেক্সট তৃতীয় অংশে যখন আসে, ওই তাপকে এই ঠান্ডা জল কি করছে? শোষণ করছে।
ওকে, তো দেখা যাচ্ছে এই প্রথম স্তরটা যতটা উত্তপ্ত হচ্ছে ততটা এই শেষ স্তর উত্তপ্ত হচ্ছে না। তখন এই পর্যায়টাকে আমরা বলবো স্থির পূর্ব অবস্থা। ওকে, যখন একটা স্তর উত্তপ্ত হচ্ছে আর একটা স্তর শোষণ করছে, এটা একটা 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, যে প্রত্যেকটা স্তরে তাপমাত্রা সমান নয়। এই দুটো পয়েন্ট যে পরিস্থিতিতে লক্ষ্য করা যাবে সেই পরিস্থিতি বা সেই অবস্থাকে আমরা বলবো স্থির পূর্ব অবস্থা। আর স্থিতাবস্থা কি? যখন এই দণ্ডটিকে উত্তপ্ত করার ফলে এটি উত্তপ্ত হয়ে গেল, তার সঙ্গে নেক্সট পরের স্তরটাও উত্তপ্ত হলো, তার সঙ্গে শেষের স্তরটাও উত্তপ্ত হলো। এখানে শোষণ করবার মতো কেউ নেই, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, এর যে 3টি স্তর আছে 3টি স্তরই সমানভাবে উত্তপ্ত। এই দুটো স্টেপ যে অবস্থাতে লক্ষ্য করা যায় তাকে আমরা বলবো স্থিতাবস্থা। ওকে, আচ্ছা, তাহলে এটিকেই আমরা একটু ভাষা দিয়ে লিখে নেব যে কোনো পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহনের সময় পদার্থের বিভিন্ন স্তরে যদি তাপের পরিবহন ও শোষণ একই সঙ্গে চলতে থাকে তবে পদার্থের এই তাপীয় অবস্থাকে স্থির পূর্ব অবস্থা বলা হয়। স্থির পূর্ব অবস্থা বলা হয়। তো এই যে সংজ্ঞাটা তোমাদের আরও একভাবে বোঝানো যায়, তো সেটা একটু বোঝাবো একটু পরে। স্থিতাবস্থাটা লিখে দিই। স্থিতাবস্থাটা কি? ঠিক এখানে যা লিখেছি এর বিপরীত, যে কোনো পদার্থের মধ্য দিয়ে যখন তাপের পরিবহন হয় তখন পদার্থের বিভিন্ন স্তরে যদি শুধুমাত্র তাপের পরিবহন হয়, কোনো রকম শোষণ না হয়, তো এই অবস্থাকে স্থিতাবস্থা বলে। ওকে, তো এটি আরেকভাবে কীভাবে বোঝানো যায়? ধরো এই হচ্ছে আমাদের দণ্ডটিকে আমি কয়েকটা ভাগে ভাগ করব। 1, 2, 3, 4টে ভাগে ভাগ করলাম। তো যতগুলো ইচ্ছে ভাগ করতে পারো। যখন এই প্রান্তকে উত্তপ্ত করছো, ওকে, এই প্রান্তটি উত্তপ্ত হলো, এই প্রান্তটি তাপ আর একটা প্রান্ত শোষণ করছে,
ওকে, তো এই প্রান্তটিও শোষণ করে উত্তপ্ত হয়ে গেল। তারপরে এই প্রান্তটির মানে এই স্তরের তাপ পরবর্তী স্তর শোষণ করছে। শোষণ হলে তাহলে ওদিকে চিহ্ন না এদিকে চিহ্ন দিলে ভালো, শোষণ করছে। তাহলে এই যে শোষণ করার পদ্ধতি, একে আমরা বলবো যে স্থির পূর্ব, মানে স্থির হওয়ার পূর্বের অবস্থা। আর যখন ওরকমই শোষণ করতে করতে প্রত্যেকটা স্তর সমানভাবে উত্তপ্ত হয়ে যাবে, কেউ আর শোষণ করবে না, তখন আমরা তাকে বলবো যে স্থিতাবস্থা, মানে পুরো স্থির হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে কি স্থির হওয়ার পূর্বের ঘটনা, তাই বলছে মানে স্থির পূর্ব অবস্থা। ওকে, আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। ওকে, তো নেক্সট আগামীকাল এর পর থেকে আমরা কন্টিনিউ শুরু করব তাপের পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, থার্মাল কন্ডাক্টিভিটি বলা হয়ে থাকে যাকে, ওই টপিকটি আমরা আগামীকাল শুরু করব। তাহলে আজকে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। আর এই ক্লাসে যারা নতুন ছিলে তাদের জন্য বলে দিই, আমাদের এখন যে ফাইনাল পিডিএফটা রেডি হলো, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে তোমাদের ক্লাস 10-এর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে গিয়ে তোমরা জয়েন্ট হতে পারো। তোমরা ক্লাসটি শেষ হওয়ার কিছুক্ষণ পরে ওখানে পিডিএফ পেয়ে যাবে, এবং প্রতিনিয়ত যখন তখন তোমাদের ওখানে কিছু এমসিকিউ কোশ্চেন আপলোড করা হয়, তোমরা ওখানে মার্ক করে নিজেদের প্র্যাকটিসকে কন্টিনিউ রাখতে পারবে এবং নিজেরাও মজা পাবে। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।